চওড়া আর মসৃণ রাস্তায় গতি বাদ মানতে চায় না, এক্সিলারেটরে চাপ বাড়াতে বাধ্য করে তোলে। কিন্তু এটা জানা খুব মুশকিল যে হাওয়ার সঙ্গে কথা বলা এই গাড়ির কোন চালক নিজের নিয়ন্ত্রণে নেই। এমন পরিস্থিতিতে এটা বোঝা খুবই কষ্টকর যে কোন গাড়ির চালক নেশা করে রয়েছে। এসি বন্ধ করব কি? বন্ধ করে দাও। ইনহেলারটা দেব? না, ঠিক হয়ে যাবে। সঞ্জীবদা আসুন। কেমন আছো কৃতিকা? আসুন। দাদা ব্রেকফাস্টে কি খাবেন, লুচি না পরোটা? বাবা ভালো আছো? কিচ্ছু না কৃতিকা, আমি জলখাবার খেয়ে এসেছি। মা ভালো আরে আছো? বাবা, চা খাবি তো? বস। ঠিক আছে, তাহলে আধ কাপ চাই দাও। ঠিক আছে। তারপর ভাই কি সব শুনছি? হ্যাঁ, তোর নাকি আবার অ্যাটাক হয়েছে? তোকে কৃতিকা ফোন করেছিল না? আরে যেই ফোন করে থাকুক না কেন, অ্যাটাক হয়েছিল কি না? খুব কষ্ট পেয়েছিস না? না, মানে অল্প একটু কষ্ট হয়েছিল, এখন ঠিক আছে। ওষুধপত্র ঠিক করে খাচ্ছিস তো নাকি? হ্যাঁ, আমি ওষুধ তো ঠিক সময়ই খাচ্ছি, কিন্তু এই এক আধবার হয়েই যায়। এক আধবার হওয়াটা তো ঠিক নয়। আজ সন্ধেবেলায় তোর চেক আপ করাবো। আরে না না, চেক আপ করানোর দরকার নেই। সঞ্জীব একদম ঠিক কথা বলছে, অ্যাটাক হয়েছিল তো, হয়তো মেডিসিন চেঞ্জ করতে হবে। কিন্তু বাবা, নো আর্গুমেন্টস। আজ সন্ধেবেলা তোমার চেক আপ হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমি চেকআপের কথা বলায় বারণ করলে, আর দাদাজি বলে অমনি মেনে নিলে। আরে তুমি আবার শুরু করে দিও না। চল এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ কর, তোকে আমি অফিসে ড্রপ করে দেবো। হ্যাঁ, দাদা তুই তুই আমার জন্য তোর নিজের টাইম, মানে আমি ঠিক আছি, যদি কিছু হয় তো আমি ম্যানেজ করে নেবো। আরে তোর ম্যানেজার নিকুচি করেছে। আর ভাই তুই এমনিতেও আমার থেকে ছোট, সেই জন্যই বলছি যে বেশি পাকামি করিস না, ঠিক আছে? হ্যাঁ, সে তো ভগবান ব্যবস্থা করেই রেখেছেন যে বড় ভাই পাকামি করতে পারবে। আরে খুব স্মার্ট হয়ে গেছিস তো। চলি দাদা, আবার দেখা হচ্ছে। তাহলে ওই কথাই রইলো, আমি আগে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তারপর তোকে পিক আপ করবো, ওকে? আরে আরে ভাই, রিফ্লেক্স এখনো আগের মতোই আছে আমার। তুই যেন এটা ভাবিস না যে আমি বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আর ভুলিস না যেন ক্লিনিকে যেতে হবে, না হলে না। আচ্ছা, আসি দাদা। ওকে, বাই। দুই ভাইয়ের মধ্যে খুব ভালোবাসা ছিল, গাঢ় বন্ধুত্ব ছিল। ছোট ভাইয়ের ছোটবেলা থেকেই ব্রিদিং প্রবলেম ছিল, আর বড় ভাই বাবার মতোই স্নেহের সঙ্গে তার খেয়াল রাখত। দুই ভাই গুড়গাঁওতে পাশাপাশি থাকত। ওরা দুই ভাই ভালো কোম্পানিতে চাকরি করত। জীবন এমনভাবে কাটছিল যেন সেটা 7 সুরের বন্ধন। আর তারপর এলো 20শে জুলাই 2011 সেই রাত, যখন এই 7 সুরের সব তাল কেটে গেল। বাবা, আমার ম্যাথস হোমওয়ার্কে হেল্প লাগবে। ফিরে এসে দেখবো। প্রমিস? প্রমিস। আচ্ছা, তোমার ফেরার পরেই ডিনার করব। না না, ওকে খাইয়ে দিও। রাজীবের চেকআপে কতক্ষণ লাগবে তা তো জানি না। আর তুমিও খেয়ে নিও, কেমন? না, আমি তোমার ওয়েট করব। ওকে। আচ্ছা শোনো, রাজীব বেশি স্ট্রেস নিচ্ছে না তো? যদিও কোনো কারণে স্ট্রেস নেয় আর সেটা আমাকে না বলে থাকে, তাহলে তো রেহাই নেই। বাই, আমি আসছি। বাই। এই ও
কি হয়েছে মা? সঞ্জীব, কি? এটা ও কটার সময় বেরিয়েছে? আর ইউ শিওর? ঠিক আছে। বাবা, ওর কলিগ মনোজ তো বলছে যে ও 6টার সময় অফিস থেকে বেরিয়ে গেছে। আরে এখন তো 8:45 বাজে। ওর তো এখানে 7টার মধ্যে চলে আসা উচিত ছিল। ফোনের রিং হচ্ছে কিন্তু ফোনটাই তুলছে না। হতে পারে যে ওর কোনো আর্জেন্ট মিটিং এসে গেছে আর ও হয়তো ফোন সাইলেন্ট করে রেখেছে। আমি ওর অফিস থেকে একবার ঘুরে আসি। ঠিক আছে, যাও। হ্যাঁ স্যার, আচ্ছা, রাজীব শর্মা কি অফিসে আছে? থাকার তো কথা নয় স্যার, প্রায় সবাই বাড়ি চলে গেছে, হয়তো দু একজন ভেতরে আছে। আচ্ছা, আমি একবার গিয়ে দেখতে পারি? এক্সকিউজ মি, ইয়েস। আমি সঞ্জীব শর্মা, রাজীব শর্মার দাদা। আচ্ছা, রাজীব কি অফিসে আছে? না, রাজীব তো সন্ধে 6টা কপিলের সঙ্গে বেরিয়ে গেছে। কপিলের নম্বর আছে আপনার কাছে? এক সেকেন্ড। হ্যালো। হ্যালো, কপিল, আমি সঞ্জীব শর্মা বলছি, রাজীব শর্মার দাদা। হ্যাঁ বলুন। রাজীব আজ তোমার সঙ্গে অফিস থেকে বেরিয়েছিল না? হ্যাঁ, 6টার সময় আমরা একসাথেই অফিস থেকে বেরিয়েছিলাম। কোনো প্রবলেম? না, আসলে ও এখনো বাড়ি পৌঁছয়নি। এনি আইডিয়া যে ও কোথাও যেতে পারে বা? কিন্তু ওর তো বাড়ি যাওয়ারই কথা ছিল, আর আমি ওকে লিফট দিয়েছিলাম। তুমি ওকে কোথায় ড্রপ করেছিলে? সেক্টর 47-এর কর্নারে, অ্যারাউন্ড 6:45টার সময়। ঠিক আছে, আসি। থ্যাঙ্কস কপিল, কাল দেখা হচ্ছে। বাই। ওকে। ওখান থেকে যমুনা টাওয়ার ম্যাক্সিমাম 15 মিনিটের রাস্তা। আর আমি ওকে বলেওছিলাম তোর বাড়িতে ছেড়ে দিচ্ছি, কিন্তু ও তো আমাকে বলল ও একটু হাঁটবে, তাজা হাওয়া খাবে। কিছু না বলে কোথায় চলে গেল? 20শে জুলাই 2011 রাজীব বাড়ি ফেরেনি। তার অসহায় মা বাবা, স্ত্রী আর বড় দাদা তাকে সব জায়গায় খোঁজে, কিন্তু রাজীবকে পাওয়া যায়নি। রাজীবের মোবাইল ফোন বারবার বেজে যাচ্ছিল, কিন্তু রাজীব ফোন তোলেনি। কিন্তু কেন? সবে তো 11টা বাজে। কিন্তু আজ পর্যন্ত এরকম হয়নি স্যার। রাজীব তো 7টার মধ্যেই বাড়ি ফিরে আসে। মোবাইল 9:30 পর্যন্ত রিং হচ্ছিল, তারপর থেকে সুইচ অফ। এমনও হতে পারে কোনো কাজে গেছে, হয়তো সকালের মধ্যেই ফিরে আসবে। স্যার, ও নিজের স্ত্রী, মা বাবা কিংবা আমাকে না বলে কোথাও যায় না। তাছাড়া ওর ব্রিদিং প্রবলেম আছে স্যার। আর হ্যাঁ, যদি কখনো অফিসে লেট হয়ে যায় তাহলে আমাদের কাউকে ফোন করে দেয়। হ্যাঁ, ইন্সপেক্টর, আমি একজন রিটায়ার্ড মেজর। আমি আমার ছেলেদের ডিসিপ্লিনে থাকা শিখিয়েছি। ওর কলিগ কপিল ওকে সেক্টর 47-এর সামনে ড্রপও করেছিল। আমার ভাইয়ের বিল্ডিং যমুনা টাওয়ার্স তো সেখান থেকে দূরে নয়, কিন্তু ও তো বাড়ি ফেরেনি স্যার। আমি পেট্রোলিং পার্টিকে খবর পাঠিয়ে দিচ্ছি, ওরা নজর রাখবে। কাল সকাল অবধি দেখা যাক তাহলে। সমস্ত পেট্রোলিং টিমকে খবর দাও। ইয়েস স্যার। The number you have dialed is switched off. এত টেনশন করো না। যেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা সব করছি, ঠিক হয়ে সেটা যাবে। এই মুহূর্তে বন্ধ আছে। কি ঠিক হয়ে যাবে? এভাবে কেউ না বলে চলে যায় নাকি? আর ও তো বাচ্চা নয়। গাধা কোথাকার। আগেও ফিরুক, তারপর ওকে আমি মজা দেখাচ্ছি।
হ্যালো, হ্যাঁ কি? কি হয়েছে? কি বললো সঞ্জীব? বৌমা, কি হয়েছে বাবা? কি হয়েছে? কিছু বলছো না কেন? এনার বাঁ পায়ে 3টে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, চেস্টে এক্সটার্নাল ইনজুরিজ আর মাথায় সিভিয়ার ইনজুরিজ। মার্ডার বলে তো মনে হচ্ছে না ডক্টর। না, এটা মার্ডার নয়, এটা একটা রোড অ্যাক্সিডেন্ট। এনার চেস্ট, হেড আর লিম্বে যে ইনজুরিজ হয়েছে এগুলো কেউ জেনে বুঝে করতে পারে না। আর হ্যাঁ, এনার চেস্ট আর হেডে কাঁচের টুকরো পাওয়া গেছে, যেটা কোনো গাড়ির কাঁচের টুকরো হতে পারে। রাজীব! 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 রাজীব না! রাজীব! 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 সমস্ত জিনিসই ওনার কাছেই পাওয়া গেছে, কোনো কিছুই চুরি যায়নি। এটা একটা পরিষ্কার হিট অ্যান্ড রান কেস, মিস্টার শর্মা। আপনারা যখন আমার ভাইকে পেলেন ততক্ষণে ও মারা গিয়েছিল না স্যার? আগে হ্যাঁ, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী আপনার ভাইয়ের মৃত্যু কাল রাত 9:30 নাগাদ হয়েছে। সেক্টর 47 আর যমুনা টাওয়ারের মাঝখানে রাস্তার ধারে একটা ঝোপের মধ্যে আপনার ভাইয়ের বডি আমরা পাই। কিন্তু স্যার, কাল রাত 8:30 পর্যন্ত তো আমি ওখানেই ছিলাম। আমি তো ভাইকে খুঁজছিলাম, কিন্তু আমি তোকে দেখতে পাইনি। আমরা ওনার বডিটা রাস্তা থেকে প্রায় 8-9 মিটার দূরে পাই। এমনও হতে পারে যে খুব স্পিডে আসা কোনো বাইক ওনাকে ধাক্কা দিয়ে যায়, আর তাতেই হয়তো উনি অত দূরে ছিটকে পড়েন, তাই হয়তো আপনি দেখতে পাননি। তার মানে কেউ আমার ভাইকে ধাক্কা মেরে পালিয়েছে। একটু দাঁড়ায় উনি ওকে সাহায্য করার জন্যে। সে যদি কাউকে একটা ফোনও করে দিত, আমার ভাইটা বেঁচে যেত। রাজীব 7টার থেকে ওখানে ছিল, আর আপনি বললেন যে ওর মৃত্যু হয়েছে 9:30টার সময়। স্যার, তার মানে এই 2.5 ঘন্টা বেঁচে ছিল। 2.5 ঘন্টা। আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমি কিচ্ছু করতে পারলাম না। শর্মা পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। রাজীবের সংসারে তখন তার 32 বছরের স্ত্রী আর 4 বছরের ছোট্ট একটা মেয়ে ছিল। কিন্তু এই ঘটনায় সবচেয়ে বেশি আঘাত পেয়েছিল বোধহয় সঞ্জীব। সঞ্জীব আর তার ছোট ভাই রাজীবের মধ্যে ভালোবাসা হয়তো সব সম্পর্কের চেয়ে দামি ছিল। সঞ্জীব এই কথাটা মানতে পারছিল না যে তার ছোট ভাই রাজীবকে 2.5 ঘন্টা যাবৎ রাস্তায় ফেলে রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, আর কেউ এগিয়ে এসে সাহায্য করেনি। সঞ্জীবের দুঃখ আর রাগ দুই হচ্ছিল, কারণ যেখানে রাজীবের মৃত্যু হয় ঠিক সেই সময় সেই এলাকায় সঞ্জীব তাকে খুঁজছিল। দেখো, আমরাও আই উইটনেস খোঁজার চেষ্টা করছি, কিন্তু তোমাকেও একটা জিনিস বুঝতে হবে যে এটা রাতের অন্ধকারে হওয়া একটা হিট অ্যান্ড রান কেস। হাজার হাজার গাড়ি চলে ওই সময় ওখান দিয়ে, তখন ট্রাফিক পিকে থাকে। তো আপনি ঠিক কি বলতে চাইছেন স্যার? এটাই যে এই কেসে কিছুটা সময় লাগবে। এই কেসটা সলভ করা অতটা সহজ নয়। ভাই, কাল রাত্রিরে কেন তোকে দেখতে পেলাম না রে? একবার যদি ডাকতিস,
আমি তোকে বাঁচিয়ে নিতাম, তোকে বাঁচিয়ে নিতাম, ঠিক বাঁচিয়ে নিতাম। স্যার এটা হয়তো কোনো মোটরসাইকেলের হেডলাইটের টুকরো। VIK হ্যাঁ, মানে এটা হয়তো ভাইকার ব্র্যান্ডের মোটরসাইকেল। তাহলে স্যার এবার তো আপনারা ধরতে পারবেন যে আমার ভাইয়ের এই অ্যাক্সিডেন্টটা কে করেছিল, কে আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা পুরো চেষ্টা করব মিস্টার সঞ্জীব। চলো মা। চল বাবা। এতে গন্ধপুষ্পে ওং গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং শ্রী গুরুবে নমঃ, এতে গন্ধপুষ্পে ওং শ্রী নারায়ণ নমঃ, এতে গন্ধপুষ্পে ওং আদিত্যাদিগ্রেভ্য নমঃ। দাদা 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 ভাই 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 তোর কি হয়েছে? না না চিটিং চিটিং না না চিটিং আছে এটা। মিস্টার শর্মা, আমাদের কাছে আরও কেস আছে যেগুলো অনেক বেশি সিরিয়াস। আপনার ভাইয়ের মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে হয়েছে, ক্লিয়ার কাট হিট অ্যান্ড রান কেস। আমি এটা জানি স্যার, আপনি এই কথাটা আমাকে অনেকবার বলেছেন, কিন্তু আমি শুধু এটুকুই চাই যে আপনি সেই লোকটাকে ধরুন যে এই অ্যাক্সিডেন্টটা করেছে, আর সে যেন শাস্তি পায়। প্রতি সন্ধ্যায় ওই রাস্তা দিয়ে হাজার হাজার বাইক যায়, আর সেগুলোর মধ্যে অনেকগুলোই ওই একই ব্র্যান্ডের হতে পারে। আর ওখানকার সেই অসংখ্য বাইকগুলোর মধ্যেই কোনো একটা আমার ভাইকে ধাক্কা মেরেছিল, আর ধাক্কা মারার পর সাহায্য করার জায়গায় ওকে মৃত্যুর মুখে ফেলে পালিয়ে যায়। তারপরে ও 2.5 ঘন্টা বেঁচে ছিল আমার ভাই, স্যার 2.5 ঘন্টা। হয়তো ও সবার কাছ থেকে সাহায্যও চাইছিল, কিন্তু কেউ সাহায্য করেনি স্যার। আমি শুধু এটুকুই জানতে চাই যে ওই লোকটা কে, কে সেই লোকটা যার মধ্যে এক বিন্দু মানবিকতা কাজ করেনি। দেখুন মিস্টার শর্মা, আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আইন ফিলিংসের উপরে চলে না, সেখানে প্রমাণ লাগে। আর হিট অ্যান্ড রান কেসে আই উইটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমাদের কাছে এই মুহূর্তে একজনও আই উইটনেস নেই। এরকম কেস সলভ করা খুব একটা সহজ নয়। বাবা সঞ্জীব, এই কেসটাকে তো যতদূর ফলো করা যায় আমরা করব, কিন্তু বাবা কোথাও না কোথাও গিয়ে তো আমাদের এই সত্যিটাকে মেনে নিতেই হবে। না রে মা, কাঁদিস না, চুপ কর, চুপ কর মা, চুপ কর। কাঁদে না শুনে। যা ঘটে গেছে তাকে বদলানো যাবে না সঞ্জীব, অ্যাকসেপ্ট করে নাও। কি করে অ্যাকসেপ্ট করব, কি করে অ্যাকসেপ্ট করবো যে একটা লোক বাইকে করে এসে আমার ভাইকে ধাক্কা মেরে চলে গেল, আর আমার ভাই ছটফট করতে করতে ওখানেই মারা গেল।
এটা কিন্তু ভাগ্যের কথা নয়। দিস ইজ টোটাল ক্রুয়েলটি। এটা অমানবিকতা। তুমি জানো, যখন রাজীব এইটুকু ছিল তখন থেকেই ওর কোনো কষ্ট সহ্য করতে পারতাম না। আমি সেটা জানি সঞ্জীব, তুমি ওকে খুব ভালোবাসতে। তাহলে সেদিন ছিলাম না কেন? সেদিন কেন ছিলাম না যেদিন ওর আমাকে সবচেয়ে বেশি দরকার ছিল? যখন ওখানে রাস্তায় পড়ে সবার কাছে একটু সাহায্য চাইছিল, আমি কেন ওকে দেখতে পেলাম না? কেন দেখতে পেলাম না? আমি ওকে বাঁচিয়ে দিতাম, ঠিক বাঁচিয়ে দিতাম। যদি তুমি নিজেকে এরম ভাবে ব্লেম করতে থাকো তাহলে তুমি এখান থেকে কোনোদিন বেরোতে পারবে না। তাহলে জীবনে কি করে এগোবে? আমি তখনই এগোতে পারবো যেদিন ওই লোকটাকে খুঁজে বার করব, যে আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। এক মাস? হ্যাঁ। তোমার মনে হয় যে 1 মাসের মধ্যে তুমি ওদের খুঁজে বার করতে পারবে যারা তোমার ভাইকে অ্যাক্সিডেন্ট করেছে? জানি না গৌতম, জানি আমার কথাগুলো একটু অসম্ভব শোনাচ্ছে, কিন্তু যতদিন পর্যন্ত না আমি ওদের ধরতে পারবো যারা আমার ভাইয়ের এই অ্যাক্সিডেন্টটা করেছে, ততদিন আমি শান্তি পাবো না, কিছুতেই শান্তি পাবো না। প্রায় সব পুলিশ স্টেশনেই কোনো না কোনো হিট অ্যান্ড রান কেস পাওয়া যায়, আর অনেক কেসে কাউকে গ্রেফতার না করেই বন্ধ করে দেওয়া হয়। কিছু কেস আদালত পর্যন্ত পৌঁছয়, যাদের বিচারও হয়তো হয়, কিন্তু পীড়িতের পরিবারের লোকেদের মনে একটাই প্রশ্ন ওঠে যে মদ খেয়ে গাড়ি চালানোর জন্য এই শাস্তি কি আদৌ যথেষ্ট? এই শাস্তির জন্য কি হিট অ্যান্ড রান কেসের সংখ্যা আদৌ কমবে? এই কেসে একজন ভাইয়ের ভালোবাসা না তো আইন আর তার লুপহোলকে বুঝতে পারছিল, আর না তো হিট অ্যান্ড রান কেসের প্রতি এই দায়িত্বহীন অবহেলা সহ্য করছিল। উনি তো শুধু সেই লোকেদের খুঁজছিলেন যারা ওনার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। আরে ও তো শুধু লাশ দেখেই খবর দিয়েছিল, তার থেকে বেশি ও আর কিছুই জানে না। স্যার আমি আপনাকে ইনভেস্টিগেট করতে বলছি না, আমি তো শুধু সেই লোকটার নাম্বারটা চাইছি যে 21শে জুলাই ভোরবেলা আমার ভাইয়ের লাশটা দেখে আপনাদের কন্ট্রোল রুমে ফোন করেছিল। প্লিজ স্যার, আমাকে একটু আমার মতো করে চেষ্টা করতে দিন। দেখুন, আপনাদের কাছে আরো অনেক ইম্পর্টেন্ট কেস রয়েছে স্যার, একটা হিট অ্যান্ড রান কেসের জন্য আপনার কাছে তো সময় নেই। প্লিজ। হ্যালো, রামবিহারী বাবু, আমার নাম সঞ্জীব শর্মা। আমি আপনার নাম্বারটা পুলিশ কন্ট্রোল রুম থেকে পেয়েছি। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কেন? 21শে জুলাই ভোরবেলা আপনি সেক্টর 47 এর সামনে একটা লাশ দেখে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেছিলেন। হ্যাঁ, খবর দিয়েছিলাম। ওই লাশটা আমার ছোট ভাইয়ের, সেই জন্য আপনাকে অনুরোধ করছি প্লিজ আমার সঙ্গে একটু দেখা করুন একবার, প্লিজ একবার। আমি ওদিকে যমুনা টাওয়ার আছে না, ওখানে দুধ দিতে যাই। আপনি যমুনা টাওয়ারে দুধ দিতে যান? আমার ভাইও ওখানেই থাকতো নিজের পরিবারের সঙ্গে। আচ্ছা, আমিও যমুনা টাওয়ারে দুধ দেওয়ার জন্য এই রাস্তা দিয়েই যাতায়াত করি। সেদিন যাওয়ার সময় আপনার ভাইয়ের বডিটা দেখতে পেলাম। আমি দেখেই বুঝেছিলাম যে উনি আর বেঁচে নেই। যদি আমি আগের দিনে রাতে জানতে পারতাম না, তাহলে হয়তো আপনার ভাইয়ের জন্য আমি কিছু করতে পারতাম। তার মানে গত রাতে যখন এখান দিয়ে যাচ্ছিলাম না, একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওই মোটরসাইকেলে 3 জন লোক ছিল, কিন্তু ওই 3 জন লোক উঠে চলে গেল। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে ওরা আপনার ভাইকে মেরে দিয়েছে। রামবিহারী বাবু, এক মিনিট, আপনি একটু ভেবে বলুন যে 20 তারিখ রাতে আপনি ঠিক কি কি দেখেছিলেন, ডিটেলে সবকিছু। প্রথমে আমি অ্যাক্সিডেন্টের আওয়াজ পাই, তারপর দেখলাম যে ওরা রাস্তায় পড়ে আছে। তারপর কি হলো? ওরা 3 জন উঠে দাঁড়িয়ে পড়লো। তারপর আমি ওখান থেকে চলে গেলাম, ভাবলাম হয়তো একটু বেশি খেয়েছে গাড়ি, তাই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আবার ফিরে আসার সময় আপনি কিছু দেখতে পান? না স্যার, আমি তো যমুনা টাওয়ারের ওই দিক দিয়ে বেরিয়ে গেছি। আপনি অ্যাক্সিডেন্টের ব্যাপারে অন্য কাউকে কিচ্ছু বলেননি? 3 জন উঠে দাঁড়িয়ে পড়লো, আমি ভাবলাম হয়তো সিরিয়াস কোনো ব্যাপারই নয়। কিন্তু হ্যাঁ, যমুনা টাওয়ারের যে ম্যাডাম আছে না, উনি আমাকে বকলেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড।
হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তাই আমি ওনাকে বললাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন ম্যাডামকে? ওই যমুনা টাওয়ারের এ উইন 603। হ্যাঁ বলুন। এই হ্যাঁ, দুধওয়ালা বলছিল যে ও একটা অ্যাক্সিডেন্ট দেখেছে। আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম যে লেট হলো কেন। আমি তো জানতামই না যে আমাদের রাজীবের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো পরের দিন জানতে পারলাম। আই এম রিয়েলি সরি সঞ্জীব বাবু। ইটস ওকে মনিকা দেবী। আমি তো শুধু এটাই জানার চেষ্টা করছিলাম যে ওই 3 জন আসলে কারা যারা আমার ভাইকে অ্যাক্সিডেন্ট করেছিল। থ্যাংক ইউ। সঞ্জীব বাবু, আপনি আমাদের বিল্ডিং এর ওয়াচম্যানের সাথে কথা বলুন। কেন? সেদিন আমি যখন আমার ছেলের সাথে নিচে কম্পাউন্ডে খেলছিলাম, তখন ওকে ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলতে শুনেছিলাম এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে। আদেশ, গেটের কাছে যাস না বাবা, দাঁড়া। হ্যাঁ, একটা অ্যাম্বুলেন্স এখান দিয়ে গেছে। চলো ঠিক আছে, সময় মতো পৌঁছে গেলে তো ঠিকই আছে। ঠিক আছে ভাই। ও বলেছিল যে ওখানে একটা অ্যাম্বুলেন্স গিয়েছিল। আমি তো সেটাই শুনেছিলাম। থ্যাংক ইউ মনিকা দেবী। স্যার, ওই ট্যাক্সিওয়ালা তো এমনি জিজ্ঞেস করছিল, আর আমি যা শুনেছি বলে দিয়েছি, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হতে দেখিনি। ট্যাক্সিওয়ালা কি জিজ্ঞেস করছিল? আরে ভাই, হ্যাঁ, ওই রোডের ধারে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, একটা অ্যাম্বুলেন্স এখান দিয়ে গেছে। চলো ঠিক আছে, সময় মতো পৌঁছে গেলে তো ঠিকই আছে। ঠিক আছে ভাই। আর স্যার, যদি জানতাম যে আমাদের রাজীব বাবুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে তখনই আমি ওনাকে হসপিটালে নিয়ে যেতাম। আমি তো ট্যাক্সিওয়ালার কাছ থেকে জানলাম রাস্তার ওদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যার, ওনার কথা শুনে খুব কষ্ট হচ্ছে। ওই ট্যাক্সিটা এখানে কোথায় এসেছিল? স্যার, ওই ট্যাক্সিটা কোথায় এসেছিল তা তো জানি না, কিন্তু হ্যাঁ স্যার, ট্যাক্সিটা ফার্স্ট ক্যাব সার্ভিসের ছিল। ফার্স্ট ক্যাব সার্ভিসেস? রাখতেই হয় স্যার, কোন ট্যাক্সিটা কখন কোথায় গেছে সব রেকর্ডই থাকে আমাদের কাছে। 20 জুলাই সন্ধ্যে 7:15 নাগাদ যমুনা টাওয়ারে একটা ট্যাক্সি গিয়েছিল, তার ডিটেলটা পেতে পারি প্লিজ? জাস্ট গিভ মি আ মোমেন্ট। ড্রাইভার আব্দুল রফিক, 444-567-889। সেদিন সন্ধ্যেবেলা ওরই ডিউটি ছিল ওই ট্যাক্সি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, হ্যাঁ আব্দুল রফিক বলছি। হ্যাঁ স্যার, এইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেই রাতে প্যাসেঞ্জার নিয়ে এয়ারপোর্ট থেকে এদিক দিয়ে আসছিলাম। দুজনের চোট লেগেছিল স্যার। আপনি সাহায্য করার জন্য দাঁড়াননি? খালি থাকলে নিশ্চয়ই দাঁড়াতাম স্যার, কিন্তু প্যাসেঞ্জারের এমনিতেই লেট হয়ে গেছিল। একজন মারা যাচ্ছিল। ঠিকই বলেছেন স্যার, কিন্তু হ্যাঁ, ওই প্যাসেঞ্জার পরে অ্যাম্বুলেন্সকে ফোন করেছিল। মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ স্যার,
গাড়ি দাঁড় করাবো স্যার? আরে না না ভাই, আমার এমনিতেই দেরি হয়ে গেছে, আমি কোনো অ্যাম্বুলেন্সকে ফোন করে দিচ্ছি। তারপর বিল্ডিং এর সিকিউরিটি বলল অ্যাম্বুলেন্স এসেছিল, কিন্তু যখন প্যাসেঞ্জারকে ছেড়ে আমি এই রাস্তা দিয়ে ফিরছিলাম তখন দেখলাম এখানে কিচ্ছু নেই। আমি ভেবেছিলাম অ্যাম্বুলেন্স হয়তো ওদের হসপিটালে নিয়ে গেছে। আমার ভাই ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কিন্তু ওর লাশ তো পরের দিন সকালে পাওয়া যায়। কিন্তু আমাকে যখন সিকিউরিটি বললো যে অ্যাম্বুলেন্স এসেছিল, তাহলে আপনার ভাইয়ের লাশ সকালে কি করে পাওয়া গেল? আপনার ভাই যে অবস্থাতেই থাকুক না কেন, অ্যাম্বুলেন্সের তো ওই অবস্থাতেই হসপিটালে নিয়ে যাওয়ার কথা। আপনার ট্যাক্সিতে প্যাসেঞ্জার কে ছিলেন? আমি এক্ষুনি বলছি। হ্যাঁ, এই যে মুকেশ কৌশিক, A405 যমুনা টাওয়ার। এক্সকিউজ মি, মিস্টার মুকেশ কৌশিক? হ্যাঁ, কিন্তু আপনি? দুজন আহত হয়েছিলেন আর আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ফোন করি। আমার ভাই রাজীব ওই অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি রাজীবকে খুব ভালো মতোই চিনতাম, এই বিল্ডিংয়েরই বি উইংয়ে থাকতো। কিন্তু মিস্টার শর্মা, সেই দিন যে দুজন আহত হয়েছিলেন ওদের মধ্যে আপনার ভাই ছিল না। ও যদি থাকতো আমি তাহলে চিনতে পারতাম আর আপনাদের সবাইকে ইনফর্ম করতাম। আই মিন আপনার ফ্যামিলিকে, আপনাকে, সিকিউরিটিকে, সবাইকে। রাজীবের বডি পরের দিন ঝোপের মধ্যে পাওয়া যায়, অ্যাক্সিডেন্ট স্পটের কাছে। আমি কোনো অ্যাম্বুলেন্সকে ফোন করে দিচ্ছি। ওরা দুজন ছিল শিওর, কিন্তু ওদের মধ্যে আপনার ভাই রাজীব ছিল না। আপনি কোন অ্যাম্বুলেন্স সার্ভিসকে ডেকেছিলেন? সেক্টর 47 রোড, গুড়গাঁওতে এক সন্ধ্যায় একটা অ্যাক্সিডেন্ট হয়। সঞ্জীব শর্মার ভাই রাজীব শর্মাকে পরের দিন সকালে অ্যাক্সিডেন্ট স্পটের পাশে ঝোপের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায়। এই জায়গাটা রাজীবের বাড়ি থেকে খুব কাছে ছিল, দেখে মনে হচ্ছিল যে এটা একটা হিট অ্যান্ড রান কেস। সঞ্জীব নিজে দায়িত্ব নিয়ে 4 জন ব্যক্তিকে ট্র্যাক ডাউন করে, যাদের ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই কেসের প্রত্যক্ষদর্শী বলা যায়। এটাও শোনা যাচ্ছিল যে সেখানে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও এসেছিল। তাহলে রাজীবের ডেড বডি পরের দিন ঝোপের আড়ালে কিভাবে গেল? তাহলে অ্যাম্বুলেন্স কার জন্য এসেছিল আর কাকে নিয়ে গেল? ওই দুটি ছেলে কারা ছিল যারা ঘটনাস্থলে আহত হয়ে পড়েছিল? আর সেই তৃতীয় ব্যক্তিটাকে, যে আবার মোটরসাইকেলে চড়ে পালিয়ে গিয়েছিল? পুলিশ সঞ্জীবকে বলেছিল যে হিট অ্যান্ড রান কেসগুলিতে যারা অ্যাক্সিডেন্ট করে তাদের ট্র্যাক ডাউন করা খুবই কঠিন ব্যাপার, কারণ সাক্ষী পাওয়া যায় না। কিন্তু সঞ্জীব শর্মা নিজের দক্ষতায় অকালে প্রাণ যাওয়া নিজের ভাইকে ন্যায় পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে এই কেসের ইনভেস্টিগেশনে একটা বিশাল বড় ধাপ অতিক্রম করেছিলেন। সঞ্জীব শর্মা কি সেই লোকগুলিকে ধরতে পারবেন যারা তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী? সঞ্জীব কি তাদের দিয়ে নিজেদের দোষ স্বীকার করাতে সক্ষম হবেন? নিজের মৃত ছোট ভাইকে ন্যায় পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে বড় ভাই সঞ্জীব শর্মার এই ইমোশনাল সংগ্রামের দ্বিতীয় তথা শেষ পর্ব আমরা আপনাদের দেখাবো কাল রাত ঠিক 11টায়।